তাহলে দেখো আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে দেখছি। আচ্ছা দেখো রাকা, ওই যে আমরা সম্পূরক সমাবেশ পর্যন্ত পড়েছিলাম, তোমার কি ওই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়িয়েছিলেন ততটুকু বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নতুন একটা প্রমাণ দেখি, চলো এই যে এখান থেকে। যেমন এটা আবার একটু রিপিট করি আমি। যেমন ধরো এ বি সি। স্যার এটা কি দোকানে নিয়ে গেলে প্রিন্ট করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা দোকানে গিয়ে তুমি ওনাদের ইমেল করে দিবা, অথবা তুমি তোমার মোবাইল থেকে যে কোনো ভাবে কেবল দিয়ে দিতে পারো, দিলে ওনারা প্রিন্ট করে দিবে, সমস্যা নেই। তো এখানে কিছু কারেকশন আছে ছোটখাটো, ওইগুলো করে নিও তোমরা পরে। আমি বলে দেবো যে কোথায় কোথায় এখানে টাইপ ঠিকই আছে, পিডিএফ করতে গিয়ে এলোমেলো হয়ে গেছে কিছু ফন্ট। আচ্ছা দেখো, তো এখানে মনে করো বলা হচ্ছে, মনে করি এ বি সি ডি ই এই 5টি বর্ণ থেকে প্রতিবার মনে করো 3টি করে বর্ণ নিয়ে তোমাকে সমাবেশ করতে বলা হলো। এখন 5টা থেকে যদি আমরা 3টি নিয়ে সমাবেশ নির্ণয় করতে চাই, তাহলে মোট সমাবেশ সংখ্যা হবে 5C3, তাই না? এখন মনে করো প্রথম একটা সমাবেশ তুমি চিন্তা করলা, ধরো এই সমাবেশে যে কোনো 5টার মধ্যে যে কোনো একটা বর্ণ হয়তো থাকবে নয়তো অনুপস্থিত থাকবে, তাই না? এর বেশি কিছু ঘটবে? ঘটবে না। মনে করো তুমি একটা সমাবেশ নিলা, সমাবেশের মধ্যে তুমি রাখলা মনে করো সিডিই, মানে 3টা নিলে একটা সমাবেশ হইলো, কাকে আগে রাখলা কাকে পরে রাখলা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এই সমাবেশে তোমার এর কাজটা কি, হয়তো এ থাকবে নয়তো এ থাকবে না, এ নাই। আবার ধর আমি দিলাম এ সিই, তাহলে এই সমাবেশে দেখো আবার এ আছে। তার মানে প্রত্যেকটা বর্ণের জন্য একই কথা, যে কোনো একটা সমাবেশে ওই বর্ণটি থাকতেও পারে নাও থাকতে পারে। এবার ধরো আমরা চিন্তা করলাম যে আমরা এমন সমাবেশগুলো নিব যে সমাবেশগুলোতে এ থাকবেই, এ 100% উপস্থিত থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না? আমরা তো 3টা বর্ণ বাছাই করব বলেছিলাম, 3টা বর্ণের মধ্যে একে তো রাখতেই হচ্ছে, অটো চয়েস। তাহলে আমরা বাকি 2টা বর্ণ বাছাই করি, তাই না? তাহলে 5টা থেকে ধরো একে আমি নিয়ে নিলাম, তাহলে মোট বর্ণ রইল এবার 4টা। 4টা থেকে আমার 2টা বাছাই করতে হবে, তাই না? এই যে লিখেছি দেখো, একটি নির্দিষ্ট বর্ণ ধরলাম আমরা এ প্রেজেন্ট থাকবেই, তাহলে সমাবেশ সংখ্যা হবে 4C2। বুঝেছো? আচ্ছা, এবার আমরা দেখব এ অনুপস্থিত আছে এমন কতগুলো বিন্যাস আমরা পেতে পারি। তো এ অনুপস্থিত মানে এ রাখা যাবে না। তাহলে একটা কাজ করি, চলো আমরা এ কে আগেই বাদ দিয়ে রাখি। এই যে এ বি সি ডি ই, এখান থেকে একে বাদ দিয়ে দাও। বাদ দিলে বাকি যে 4টি বর্ণ থাকবে সেই 4টি থেকে 3টিকে বাছাই করি, তাই না? তাহলে তো এ আসার আর চান্স থাকবে না। ওকে, তাহলে এ থাকবে না এমন বিন্যাস সমাবেশ সংখ্যা হবে কত? 4C3। বুঝেছো? তাহলে এখন তুমি যদি 4C2 আর 4C3 যোগ করো, মোট সমাবেশ সংখ্যা পাবে না? জি তাহলে দেখো এই যে ডান পাশে লিখেছি আমি 4C3 প্লাস 4C2, এইটার মান হচ্ছে এক কথায় 5C3। তো এটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি তাহলে লিখতে পারি, দেখো এই যে ডান পাশে NCR প্লাস NCR মাইনাস 1। দেখেছো? এখানে 3 ছিল, এখানে 2, একটা কমে গেছে। তার মানে NCR যদি একটা নেই তাহলে পরেরটা হবে NCR মাইনাস 1। তাহলে এইখানে আবার দেখো বাম পাশে এই যে n এর জায়গায় 1 বাড়তি আছে, ডান পাশে ছিল 4, এখানে আছে 5। তাহলে আমরা ডান পাশে যদি লিখি n, বাম পাশে লিখবো কত? n+1, তাই না? আর যদি বাম পাশে তুমি n লিখো তাহলে ডান পাশে লিখতে হবে n-1, n-1 CR, n-1 CR-1। বুঝেছো? জি স্যার। এটার প্রমাণটাও কিন্তু আসে। ঠিক আছে, তাহলে প্রমাণটা চলো আমরা একটু দেখি ক্যালকুলেশন করে। আচ্ছা, হোয়াইট বোর্ডে যাই আমরা। দেখো আমরা প্রমাণ করব এটা, n c না n+1 আর কি, n+1
n plus 1 CR equal to NCR plus NCR minus 1. আমরা চলো ডান পক্ষ দিয়ে কাজ শুরু করি। রাইট সাইডে দেখো NCR plus NCR minus 1। তো আমরা দেখো এই NCR এর মান বের করার যে পদ্ধতি সেটা জানি। প্রথমে লিখতে হয় ফ্যাক্টোরিয়াল n, মানে ফ্যাক্টোরিয়াল মাথা। এটা ধরো মাথা আর ধরো লেজ, তাহলে ফ্যাক্টোরিয়াল মাথা ফ্যাক্টোরিয়াল লেজ ফ্যাক্টোরিয়াল মাথা বিয়োগ লেজ। ওকে, এরপরে প্লাস দিয়ে আবার একইভাবে আমরা পরেরটাও লিখে ফেলি, ফ্যাক্টোরিয়াল মাথা ফ্যাক্টোরিয়াল লেজ ফ্যাক্টোরিয়াল মাথা বিয়োগ লেজ। তাহলে n থেকে এটা বাদ দেব, তাহলে যে মাথা বিয়োগ লেজ মাইনাস আর প্লাস 1 একবারে লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এরকম অঙ্ক অনেকগুলো করেছি তাই না? ওই যে কি পড়েছি, দ্বিপদী বিস্তৃতির মধ্যে এরকম অনেকগুলো পদ্ধতি আমরা দেখেছি। যেমন দেখো এখানে আর আছে, এখানে আর মাইনাস 1 আছে, তাহলে আমরা বড়টাকে যদি এক্সপান্ড করি ছোট মানটা পাওয়া যাবে তাই না? আবার তাকাও, এখানে আছে n মাইনাস আর, এখানে n মাইনাস আর প্লাস 1, তার মানে এই মানটা বড় এই মানটা ছোট, তাহলে বড় মানটাকে এক্সপান্ড করলে ছোট মানটা আমরা পাবো। চলো লিখি, উপরের n ফ্যাক্টোরিয়াল ঠিকই থাকলো, দেখো নিচের আর ফ্যাক্টোরিয়ালকে তুমি এক্সপান্ড করো, এটাকে লিখতে পারো আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বুঝেছো? আবার n মাইনাস আর ঠিকই থাকবে। জি স্যার। আচ্ছা দেখো, এটুকু ঠিক থাকবে। এরপরে প্লাস দাও, আবার উপরের n ফ্যাক্টোরিয়াল ঠিকই থাকবে। এইবার দেখো আর মাইনাস 1 কে আমরা বদলাবো না, এইবার এই বড় মানটাকে আমরা এক্সপান্ড করব, তাহলে পাবো দেখো n মাইনাস আর প্লাস 1, এর সাথে এক কমে যাবে পরের পদে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? আমরা বুঝেছি। এবার দেখো তো আমরা মোকাবেলা করে দিতে পারবো কিনা। মোকাবেলা না, আসলে এখানে যোগ আছে বলে আমরা কাটাকাটি করব না, তাহলে আমরা কমন নিয়ে নেব। এবার কি কি কমন নেব? ফ্যাক্টোরিয়াল n উপর থেকে কমন যাবে, নিচ থেকে দেখো ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 এটা কমন যাবে, আর কমন যাবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, এই যে এই অংশটুকু। তাহলে আমরা কমন নেই পরের লাইনে, চলো দেখো উপরে গেল তোমার ফ্যাক্টোরিয়াল n, দেখো এটা কমন গেল, আর নিচে কি থাকবে আমাদের আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যদি কমন নেই আমাদের কাছে থাকছে, দেখো দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, তাহলে প্রথম পদে কি থাকবে বলো? 1 বাই, এখানে আর মাইনাস আর থাকবে শুধু, তাই না? দেখো আর কিছু থাকছে না, এখানে প্লাস দিয়ে উপরেও দেখো এখানে 1 থাকবে, এখানে এই দুটো চলে যাবে n মাইনাস আর প্লাস 1। এবার ব্র্যাকেটের ভিতরে লসাগু করো, ফ্যাক্টোরিয়াল n বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে যদি আমরা লসাগু করি কি পাচ্ছি দেখো, আর ইন্টু n মাইনাস আর প্লাস 1, উপরে তাহলে থাকবে এখানে n মাইনাস আর প্লাস 1, ও আর তো লিখিনি এখানে আরটা, হ্যাঁ প্লাস আর। ওকে, দেখো তাহলে প্লাস আর মাইনাস আর মোকাবেলা হয়ে যাবে। তো এখন আমাদের মূল কাজ কি ছিল মনে করে দেখো, এই যে এইটার সমান দেখাবো আমরা, এই যে এই অংশটা n প্লাস 1 CR। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, এইটার মানটা কত হওয়া উচিত ছিল? ডান পাশে দেখাই, মানটা এমন হওয়া উচিত ছিল n দেখো প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না?
নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হবে n প্লাস 1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম একটা মান আসার কথা। তাহলে এই যে মানটা, এটা হলো আমার দেখো ডান পক্ষের মান। দেখি এখন এই মানটা আমাদের এখানে আছে কিনা। এখানে নিচে নিয়ে আসি, দেখো একটু লক্ষ্য করো। দেখো এখানে আমরা কি কি কাজ করতে পারি। ফ্যাক্টোরিয়াল এই যে n আছে, ঠিক আছে, দেখো এখানে কি পাচ্ছ তুমি, n প্লাস 1, n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করো এই যে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটার আসলে মান কি বলো? এটার মান কিন্তু আসলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? বোঝো ভালো করে, জি স্যার। ঠিক আছে। তাহলে যে n প্লাস 1 সাথে n ফ্যাক্টোরিয়াল যদি তুমি মাল্টিপ্লাই করো, উপরে তুমি এটাকে এক কথা এইভাবে লিখতে পারো, এই যেটার মতো করে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর নিচে লক্ষ্য করো, এবার এই যে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাকাও এই যে এই অংশটা আমি একটু লাল রং দিয়ে দেখাই। এই যে এই অংশটা আর এটা তুমি যদি গুণ করো, এই দুটোকে একসাথে তুমি কি লিখতে পারো বলো? এই যে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এরকম, এটাকে তুমি কি লিখতে পারবে বলো? আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা চলো আর ফ্যাক্টোরিয়াল লিখে ফেলি এই দুটো মিলিয়ে। আবার একই ভাবে তুমি এবার দেখো নীল রং দিয়ে দেখায়, এই অংশ দুটো যদি মাল্টিপ্লাই করো, এই যে এটাকে তুমি কি লিখতে পারবা? এই যে এখানে এটাকে একটু সাজায় লিখে চলো, n প্লাস 1 লিখি আমি আগে, কারণ আমার n প্লাস 1 দরকার। n প্লাস 1 মাইনাস আর, এটার সাথে এখানে সামনে লেখো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? দেখো তাহলে এটার সাথে এরপরে কত হবে? আলটিমেটলি 1 কমে যাবে না? এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, দাঁড়াও আমাদের তো n প্লাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটার মানটা আসবে তোমার n মাইনাস, দেখো একটু ক্লিয়ার করি, এটা এখানে তোমাদের পেজ লাগতে পারে n প্লাস 1 মাইনাস আর ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো যদি আমরা এই অংশটাকে এই যে দেখো এই অংশটাকে যদি ভাঙি, এরকম একটা মান পাবো, তাই না? ঠিক এই মানটা যদি পাই, দেখো এই মানটাই কিন্তু এখানে আছে, এই যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস আর মাইনাস 1, ঠিক আছে? দেখো এটা বুঝেছো কিনা? তাহলে এই যে এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস আর, ওকে, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস আর। তাহলে এইটাকে একবার লিখে ফেলো এখানে, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস আর। এবার তাকাও তুমি এটাকে কিভাবে বলতে পারো, দেখো ফ্যাক্টোরিয়াল মাথা, ফ্যাক্টোরিয়াল লেজ, ফ্যাক্টোরিয়াল লেজে মাথা বিয়োগ লেজ, ক্লিয়ার? তাহলে এটাকে তুমি যদি ফর্মুলায় নিয়ে যাও, n প্লাস 1 সি, এখানে হবে আর। দেখো এটা রাইট সাইড। এইটুকু যদি না বুঝে থাকো প্রশ্ন করো, এই যে নীল রং দিয়ে দেখিয়েছি আমি। ওইখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে এইটা মূল ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছিলাম। দেখো এই যে এই মানটা মুছে দিই এগুলা। স্যার কোনারে দেখা যায় না। আচ্ছা আমি একটু এখানে তুলে দিচ্ছি, দেখতে পাবো। দেখো এই যে এই নীল রঙের দুটো অংশ যদি তুমি গুণ করো, এরকম মান আসে না? এবার দেখো এই যে অংশটাকে আমরা এক কথায় এরকম লিখতে পারি। এই যে দেখো বড় কোনটা বলো? বড়টাকে আগে লিখতে হয়। এই যে n প্লাস 1 মাইনাস আর ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করো এখানে কি হয়েছে, প্রথমে যে পদ ছিল পরের পদে 1 কমে গেছে, তাই না? 1 কিন্তু মাইনাস হয়ে গেছে, এটা থেকে 1 কমাইলেই কিন্তু ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়, ঠিক আছে? যেমন আমরা লিখি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাকে আবার 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক একই ভাবে প্রথম পদে কোনো ফ্যাক্টোরিয়াল থাকবে না, পরের পদে 1 কমে গিয়ে ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক তেমনি এখানে
প্রথম পদে দেখো কোনো ফ্যাক্টোরিয়াল নাই, পরের পদে 1 কমে গিয়ে ফ্যাক্টোরিয়াল হয়েছে, তাহলে এটাকে আমরা এইটা লিখতে পারবো n+1 - r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই মানটা এখানে লিখেছি, এই যে n+1 - r ফ্যাক্টোরিয়াল। দেখো এটা ক্লিয়ার কিনা রাখা? জি স্যার। এটা কিন্তু প্রমাণ আসে পরীক্ষার জন্য দেখালাম। এবার চলো আমরা পিডিএফ এ চলে যাই। প্রমাণ হয়ে গেছে। শর্তাধীন সমাবেশ আমরা দেখবো এখন কিছু। আমরা শেষ পর্যায়ে আছি, একটু দেখে নিই। শর্তাধীন সমাবেশ। আবার একটু প্রেজেন্ট করি, এটা মুভ করছে না দেখি। একটু অপেক্ষা করো দেখি। দাঁড়াও, এবার দেখি প্রেজেন্ট করি। আচ্ছা দেখো, শর্তাধীন সমাবেশ। সমস্যা রে। দেখো, মনে করো বিভিন্ন শর্ত দেওয়া থাকবে সমাবেশের মধ্যে, আমরা কিভাবে সমাধান করব। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার, এই যে দেখো এখানে একটা r চলে আসছিল, r সংখ্যক জিনিস, এটা এখানে পিডিএফ করার কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ, সমাবেশ লিখবো কি, যেখানে দেখো p সংখ্যক নির্দিষ্ট জিনিস সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আমি যদি বলে দেই 3টা জিনিস তোমার সবসময় রাখতেই হবে, তুমি 10 জনের একটা কমিটি বানাও, 3 জনকে রাখতেই হবে, এমন আর কি কথাটা, বুঝেছো? ক্লিয়ার? এখন শর্তটা দিয়েছি কি, পিটা হবে আর এর চেয়ে ছোট। মানে তুমি যদি 10 জনের একটা কমিটি তৈরি করো, ওখানে আমি কি বলতে পারবো যে 12 জন নির্দিষ্ট লোককে রাখতেই হবে? এটা তো তুমি বলতে পারো না, তাই না? হয়তো বলতে পারো আমি 10 জন দেবো, 10 জনকে তোমার কমিটিতে রাখতে হবে। নয়তো বলতে পারি আমি 7 জন দেবো, 7 জনকে কমিটিতে রাখতে হবে, তাই না? মানে পি এর মানটা তুমি কখন আর এর চেয়ে বড় হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে যেহেতু পি সংখ্যক জিনিস সর্বদা থাকবেই, সুতরাং আগেই আমরা পি সংখ্যক জিনিসকে সিট দিয়ে দেই, ওদেরকে রেখে দিলাম আগেই। তাহলে অবশিষ্ট মোট জিনিস থাকবে n-p। আর পি সংখ্যক জিনিস তো চলে আসলো, তাহলে আর কয়টা আমরা নেব? r-p। বলো রাখা, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। স্যার এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো তার মানে আমরা যদি পি সংখ্যক জিনিস রাখতেই চাই, তাহলে একটা কাজ করো, মোট জিনিস থেকে তুমি পি সংখ্যককে আগে সিট দিয়ে দাও, যে আপনাদের তো কমিটিতে রাখতে হবে, আপনারা চলে আসেন রুমে। আর বাকি যারা, তাহলে বাকি রইল কয়জন? n-p। আমি তো পি সংখ্যক নিয়ে নিয়েছি মোট জিনিস থেকে, তাই না? তাহলে এদের থেকে আমি কয়জনকে নেব? আর সংখ্যক জিনিস নেওয়ার কথা ছিল, পি সংখ্যক চলে আসছে, তাহলে r-p সংখ্যক জিনিস আমি আর বাকি নেব, তাই না? কথা বুঝছো? তাহলে সমাবেশ সংখ্যা হবে n-cp c-r-p। দেখো বুঝেছো কিনা? স্যার আরেকবার বলছেন। আচ্ছা, আবার বোঝাই। মনে করো 10 জনের তুমি কমিটি তৈরি করবা। এখন 10 জনের কমিটির মধ্যে আমি বলে দিলাম XYZ 3 জনকে তোমার রাখতেই হবে, বাধ্যতামূলক। তাহলে তুমি কি একটা কাজ করতে পারো না? 3 জনকে যেহেতু রাখতেই হবে, তুমি 3 জনকে কমিটিতে আগে একটা পদ দিয়ে দাও বা রেখে দাও, ঠিক আছে? তাহলে তোমার আর কয়জন রইলো? মোট 7 জন রইলো। মনে করো 15 জন থেকে বললাম, তুমি 10 জনের কমিটি বাছাই করো, যাদের মধ্যে XYZ থাকবেই। আচ্ছা, তাহলে তুমি 3 জনকে তো নিয়েই নিলা, তাহলে তোমার এখন মোট কয়জন রইলো ক্যান্ডিডেট? 12 জন, তাই না? ঠিক আছে, তাহলে জি মোট স্যার। ছিল তোমার n সংখ্যক, পি সংখ্যক বাদ হয়ে গেল, 3 জন বাদ হয়ে গেল, ওরা চলে আসলো কমিটিতে। তাহলে এখানে আমরা কি লিখবো? মোট অবশিষ্ট থাকবে আর n-p। আমি এই 12 জন থেকে কয়জনের নেব? 7 জনকে নেব, তাই না? আমার নেওয়ার কথা ছিল 10 জন, 10 জন থেকে তো আমি 3 জন পেয়েই গেছি।
তার মানে দেখো 10 - 3 নিচে হবে 7, বুঝতে পারলাম? তাহলে মোট হলো তোমার এখন 12 জন, 12 জন থেকে নিবা 7 জন। তাহলে এই যে 12 কে তুমি কিভাবে লিখতে পারো? 15 বিয়োগ 3, তাই না? কারণ টোটাল ছিল 15, এখান থেকে আমরা 3 জনকে নিয়ে নিয়েছি। তাহলে মোট এবার রয়ে গেল 12 - 3 3, তার মানে n - p। সি দিয়ে লিখবা, পরে কি লিখবা? নিচে যে লিখবা 7, এই 7টা আসলে কি? 10 জন থেকে তুমি তো 3 জন, টোটাল তোমার চাহিদা 10 জনের, তুমি তো 3 জন নিয়ে নিছো। তাহলে আর কয়জন দরকার? 7 জন। তার মানে r - p। তুমি কি বুঝছো এবার? না বুঝলে বোর্ডে দেখাই। জি স্যার। ওকে, বুঝলাম। এরপরে দেখো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করব, যেখানে p সংখ্যক নির্দিষ্ট জিনিস সর্বদা বাদ থাকবে। এবার তুমি তাদেরকে নিতেই পারবা না। তোমার বললাম যে XYZ কে তুমি নিবাই না। 15 জন আছে, 10 জনকে তুমি নিয়ে কমিটি বানাও, কিন্তু XYZ কে রাখাই যাবে না। ওকে, তাহলে কি করবা? তুমি একটা কাজ করো, তুমি 15 জন থেকে শুরুতেই সিলেকশনের আগে XYZ কে বাদ রাখো, যে আমি এদের দিকে তাকাবোই না। তাহলে তোমার কয়জন থেকে 10 জন নেওয়া দরকার বলো? 12 জন থেকে 10 জন নেওয়া দরকার, তাই না? তাহলে তুমি 12 জন থেকে 10 জন নিলে XYZ কি আসবে আর তোমার কমিটিতে? আসবে না। এই জন্য এই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা কত হবে? n - p, মানে টোটাল যতজন ছিল এখান থেকে আমি 3 জনকে আগেই সরাই দিলাম, p সংখ্যক জিনিসকে আগে সরাই দিলাম, এরপরে আমি r সংখ্যক জিনিস বাছাই করলাম। দেখো তো বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে পরে দিয়ে চলে আসি আমরা। দেখো এবার এই যে কিছু एग्जांपल দিয়েছি ওখানকার মতো, দেখো 9 জন গণিত ও 3 জন পদার্থ বিজ্ঞানের ছাত্র থেকে পদার্থ বিজ্ঞানের ছাত্রদের সর্বদা গ্রহণ করে অথবা সর্বদা বর্জন করে কত উপায়ে 7 জনের কমিটি গঠন করা যাবে? কমিটি, মনে রাখবা কমিটি বললে এটা কিন্তু তোমার কে আগে কে পিছে এটার কিন্তু কোনো ভ্যালু নাই, সুতরাং অর্ডার এখানে কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা সমাবেশ করব। কমপ্লিট। তাহলে 1 নম্বর প্রশ্ন, পদার্থ বিজ্ঞানের 3 জনকে তোমার তো রাখতেই হবে, মোট আছে 3 জন। 3 জনকে তুমি যদি রাখো তাহলে একটা কাজ করো, 3 জনকে নিয়ে নিলা, তাহলে মোট এখন তোমার কয়জন রইলো? গণিতের 9 জন থেকে তুমি কয়জন নিবা? 4 জন নিবা। কথা কি বোঝাতে পারলাম? তাহলে জি দেখো স্যার। গণিতের 9 জন, 9 জন থেকে আমি 4 জন নিলাম, আর গুণ করলাম 3C3 দিয়ে। কেন গুণ করলাম? 3 জন থেকে 3 জন বাছাই করার উপায় কত? একটা। এখানে এক তুমি না লিখলেও পারো, আমি দেখিয়ে দিলাম আর কি। 3 জন থেকে 3 জনকে বাছাই করলাম প্রথমে, এরপরে 9 জন থেকে 4 জনকে বাছাই করলাম, উত্তর যা আসে। আবার আসো, বললাম এবার পদার্থ বিজ্ঞানের ছাত্রদের রাখাই যাবে না। তার মানে টোটাল ছিল তোমার 12 জন গণিত আর পদার্থ বিজ্ঞান মিলে। 12 জন থেকে তুমি 3 জনকে আগে সরাই দাও, তাহলে 9 জন থাকলো। 9 জন থেকে তুমি 7 জনকে সিলেক্ট করো, তাই না? এই লিখেছে দেখো, 9C7 × 3C0, ক্লিয়ার? ওই 3 জন থেকে আমি কাউরেই নিব না। কমপ্লিট? জি স্যার। এক কথায়। আসো এবার সি নম্বর দেখো, সবগুলো ভিন্ন নয় এরূপ জিনিসের সমাবেশ। মনে করো কিছু রিপিট আছে, সবগুলো ডিফারেন্স না। যেমন ধরো 3টি কলা, 4টি আপেল এবং 2টি আম দিয়ে তোমার বাড়িতে মেহমান আসছে, তুমি খাবার পরিবেশন করবা। তোমার কাছে এই ফলগুলো আছে, তুমি কিভাবে খাবার পরিবেশন করতে পারো? দেখো তোমার সংসারে কাজে লাগতে পারে, হ্যাঁ শিখে রাখো। দেখো গণিত মেয়েদের সংসারেও কাজে লাগে, আমরা একটু শিখি। ধরো কলা, তুমি যদি কলা দিতে চাও, কি হতে পারে? তোমার মোট কলা আছে মনে করো 3টা, তুমি হইতে পারে একটা কলাও দিলা না, জিরো সংখ্যক কলা, একটা কলা, 2টি কলা, 3টি কলা, তাই না? এর বেশি তো যেতে পারবা না। ওকে, একইভাবে তোমার কাছে আপেল আছে মনে করো 4টি, এখানে 5 বেশি আসছে টাইপে ভুল আছে, তুমি 4 পর্যন্ত লিখবা। তোমার এমন হতে পারে যে তুমি আপেল একটাও দিলা না, হ্যাঁ আপেল একটাও দিলে না, আপেল 1টা 2টা 3টা 4টা, তাই না? এরকম দিতে পারো। এই 5টা বাড়তি আসছে, কেটে দিও। ফাইনালি আছে তোমার 2টি আম, তাহলে হতে পারে তুমি কোনো আম দিলা না, একটা আম দিলা, 2টা আম দিলা। তোমার তো মোট অপশন এগুলা, তাই না? মোট অপশন তোমার এগুলা। জি স্যার। এখন লক্ষ্য করো তো, তাহলে তুমি গুণ করবা তো এবার অপশন গুলা কিভাবে আমরা ক্যালকুলেট করব? দেখো এখানে 0 কলা, 0 আপেল ও 0 আম দ্বারা যথাক্রমে কোন কলা, আপেল বা আম দেওয়া হয়নি নির্দেশ করে, এটা বোঝালাম।
অনুরূপে অন্যান্য সংখ্যা দ্বারা সংশ্লিষ্ট ফল পরিবেশনের উপায় সংখ্যা বোঝানো হয়েছে। দেখো এখানে শুধু কলা দিয়ে 4 উপায়ে আমরা খাবার পরিবেশন করতে পারি। কলা দিয়ে দেখো কয়টা উপায়, দেখো 1 2 3 4, কলার জন্য 4টা অপশন। একইভাবে আপেলের জন্য কয়টা অপশন, 5টা, 0 1 2 3 4। আবার আমের জন্য অপশন 3টা। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো কি ঘটছে এখানে। তাহলে মোট উপায় তোমার কয়টা হবে দেখো। তাহলে এখন শুধু কলা দিয়ে 4 উপায়ে খাবার পরিবেশন করা যায়। কলা আর আপেল যদি তুমি দিতে চাও মোট অপশন কয়টা হবে, 4 গুণ 5, তাই না? এবার তুমি যদি চাও যে আমি 3 প্রকার ফলই দেব মেহমানের সামনে, তাই মোট অপশন কয়টা হবে, 4 গুণ 5 গুণ 3, অপশনগুলো গুণ করব আমরা। বুঝতে পারলাম? মোট 60টা অপশন তোমার কাছে আছে, তুমি 60টার বাইরে যেতে পারবা না, তুমি সর্বোচ্চ 60টা উপায়ে খাবার পরিবেশন করতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? 60টা উপায়ের মধ্যে একটা অপশন তো এমন হইতে পারে 0 কলা 0 আপেল 0 আম, তাই না? একটা অপশন তেমন পেয়ে যাবা তুমি। তাহলে ওই যে একটা অপশন, এই অপশন তো কোনো খাবার পরিবেশিত হলো না, তাহলে তুমি বাদ দিবা না। বুঝতে পারছি? জি স্যার। তাহলে তুমি এক কথায় এটা কিভাবে লিখবা, মোট হলো 59টা। তুমি কিভাবে লিখবা, মোট কলা আছে তোমার, কলার জন্য অপশন কলা আছে 3টা, কলা আছে 3টা, তাহলে তুমি কলা দিবা না, আরেকটা অপশন বাড়বে। তাহলে কলার জন্য অপশন হলো 4টা, আপেলের জন্য অপশন হবে 5টা, আমের জন্য অপশন হবে 1টা, মানে এক করে বাইরে যাবে অপশনগুলা। সবার শেষে আবার এক বিয়োগ করতে হবে। কথা আমরা আশা করি বুঝেছি। যদি বুঝে থাকি আমরা এবার এই জিনিসটাকে সামারাইজ করি, দেখো তাহলে ক্লিয়ার হবে। মনে করো এখানে লিখলাম, সুতরাং প্রথম প্রকার পি সংখ্যক জিনিস, মানে পি সংখ্যক জিনিস সেম, এক টাইপের জিনিস আছে পি। আবার দ্বিতীয় প্রকার মনে করো কিউ সংখ্যক জিনিস আছে, তৃতীয় প্রকার আর সংখ্যক জিনিস আছে, বাকিগুলো সবাই ভিন্ন ভিন্ন, একটা করে আছে। তাহলে মোট সমাবেশ কত হবে, পি প্লাস 1, কিউ প্লাস 1 আর প্লাস 1 মাইনাস 1। ক্লিয়ার? বুঝেছো? এটা হবে। জি স্যার। আচ্ছা, এখানে ছোট্ট আরেকটা কেস আলোচনা করেছি। এখন যদি মনে করো 3টি কলা 4টি আপেল 2টি আমের পাশাপাশি, এবার ধরো সবগুলো একটা করে আছে তোমার, একটি ডালিম একটি পেয়ারা থাকে, তাহলে সবগুলো ফলের সমন্বয়ে খাবার পরিবেশনের উপায়। আগে তো তুমি এটা লিখবাই 3 + 1 4 + 1 2 + 1, তাই না? কারণ অপশন তো একটা করে বেড়ে যাবে, যে 0 আসবে অপশন বেড়ে যাবে। তো এরপরে দেখো একটি ডালিমের জন্য অপশন কয়টা, 2টা। একটি পেয়ারার জন্য অপশন 2টা, একটি কমলার জন্য অপশন 2টা, গুণ করে -1। তার মানে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে সেম সেম, সেগুলো তুমি কিউব লিখে দিতে পারো, না দিলেও চলে। এটা তুমি নিজের মতো করে করতে পারো, এমন কিছুই না এটা আলাদা করে শিখতে হবে তোমার। তবু এখানে দেখিয়ে দিয়েছি, দেখো। এরপরে লক্ষ্য করো, এখন যদি ঘটনাটা এমন ঘটে যায়, ধরো পি কিউ আর ইকুয়াল টু 1, তিনটাই 1, মানে সবগুলো একটা করে আছে ফল, আপেলও একটা কমলাও একটা, মনে করি এরকম একটা করে আছে। তাহলে মোট সমাবেশ সংখ্যা কত হবে বলো? 3 প্রকার জিনিস আছে এখানে, সবাই একটা করে। তাহলে প্রথমটার জন্য অপশন 2টা, পরেরটার জন্য অপশন 2টা, পরেরটার জন্য অপশন কয়টা, 2টা। তাহলে 2 × 2 × 2 -1। ক্লিয়ার? তার মানে 2³ - 1। বুঝাইতে পারলাম? ঠিক জি আছে? স্যার। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার কমপক্ষে একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2n - 1। ভিন্ন ভিন্ন জিনিস মানে রিপিট নাই। যেমন আগে কিন্তু রিপিট হয়েছিল, কলা 3টা ছিল, তোমার আপেল 4টা ছিল, রিপিট হয়েছে না? আপেল 1 আপেল 2 আপেল 3 আপেল 4টা ছিল, রিপিট হয়েছিল। কিন্তু যদি রিপিট না হয়, কলা একটা আম একটা আপেল একটা এরকম যদি রিপিট না হয়, n সংখ্যক যদি ফল থাকে তোমার কাছে প্রত্যেকটা একটা করে, তাহলে তোমার n × n × n এরকম হবে না? বুঝতে পারলাম? তাহলে 2n জি - স্যার। 1। কারণ অপশন কয়টা তোমার, 2টা। হইতে পারে তুমি কলা দিবা নয়তো দিবা না, আপেল দিবা নয়তো দিবা না। 2n - 1। বুঝেছি? এটা হলো তোমার ওই যে প্রকৃত উপসেট শিখছো না তোমরা, একটা সেটের মধ্যে উপাদান যদি থাকে 3টা, প্রকৃত উপসেট কয়টা হবে? ওই সূত্রটা এইখান থেকে আসছে, যে কেন এমন হয়, 2n - 1 কেন হয়। ওকে, আমরা বুঝলাম। আর এই জিনিসটাকে 2n - 1 কে তুমি এইভাবে প্রকাশ করতে পারো, nc1 + nc2 nc3 এইভাবে লিখতে পারো। কেন?
সেটা খুব সিম্পল, তুমি বুঝতেই পারো। আমি একটি কলা আছে, আমি ধরো মনে করো প্রথম ফলের অপশন হলো কয়টা, একটা, আবার দ্বিতীয় ফলের অপশন কয়টা হবে, NC2, এইভাবে আসবে। এগুলো সামনে একটা এক্সাম্পল আছে, তখন বুঝো। এটা খুব বেশি জরুরি না, আমি লিখে দিয়েছি তাও। লাস্ট মনে হয় এইটার পরে মনে হয় কিছু নাই আর তেমন। তাসের কিছু অঙ্ক আসে কিন্তু, দেখো তাসের অঙ্ক আবার একটু ছেলেরা ভালো বোঝে, ওরা একটু পরিচিত তো। যাক, তোমরা অঙ্কের মাধ্যমে পরিচিত হবা, সমস্যা নাই। দেখো রাখা, নির্দিষ্ট সংখ্যক জিনিস একাধিক ভাবে বিভক্ত হবে। ধরো তোমার কাছে 50টা জিনিস আছে, তোমাকে বলে এটা তুমি 4টা ভাগে ভাগ করো, এমন কিছু কথা আর কি এখানে আসবে। 52টা তাস থাকে আমরা জানি, 4 ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দিবা। তাসের আসলে এগুলো দেখলে ভালো করে বোঝা যায়। তাস হলো মোটামুটি 4 প্রকার। কি কি নাম আছে দেখবা, হরতন, রোহিতন, চিরতন, ইস্কাবন। ঠিক আছে, এই যে 4 প্রকার নাম বললাম, 4 প্রকারের মধ্যে প্রত্যেকটা এর মধ্যে ধরো তুমি যদি ইস্কাবন চিন্তা করো, ইস্কাবন কার্ড, তাহলে এটার মধ্যে 13টা কার্ড থাকবে, 1 2 3 জে কে এরকম মিলাইয়া 13টা কার্ড থাকবে। আবার একই জিনিস তুমি যদি বলো হরতন, হরতনের মধ্যেও 1 2 3 4 এইভাবে জে কে মিলাইয়া 13টা থাকবে। একই জিনিস, শুধু তোমার নাম এক একটা প্রতীক চিহ্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে তোমার 4 তেরং কয়টা হয়, 52টা। মোট কার্ড হইলো 52টা। তো 52টা কার্ডকে তুমি মনে করো 4 জন মিলে কার্ড খেলবে, 4 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবা, এক একজন 13টা করে পাবে, তাই না? ওকে, তাহলে 52টি তাস 4 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে তাস পাবে 13টা কইরা। এটা আমরা বুঝলাম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনের মধ্যে তাস বিতরণের পর অবশিষ্ট তাস যথাক্রমে, ধরো প্রথম জনকে তুমি 13টা দিয়ে দিলা, তাহলে তোমার হাতে তাস থাকবে কয়টা, 39টা। এবার দ্বিতীয় জনকে 39টা থেকে তোমার 13টা দেওয়া লাগবে, যে কোনো 13টা, তাই না? তাহলে দ্বিতীয় জনকে যখন তাস দেওয়া হয়ে যাবে, তোমার হাতে তাস থাকবে 26টা। 26টা থেকে তুমি 13টা দিবা তৃতীয় জনকে, তাই না? যখন তুমি তৃতীয় জনকে দেওয়া হয়ে যাবে, তখন অনলি 13টা কার্ড থাকবে, যেটা চতুর্থ জন পাবে। কথা কি বোঝাতে পারলাম? তাহলে প্রথম জনের তোমার তাস পাওয়ার অপশন কয়টা, 52টা থেকে যে কোনো 13টা আমি তাকে দিতে পারি, তাই না? দ্বিতীয় জনকে তাস দেওয়ার অপশন আছে আমাদের কাছে কয়টা, 39টা আমার হাতে রয়ে গেল। প্রথম জনকে তো দিয়ে দিলাম 39টা থেকে 13টা, পরে 26টা থেকে 13টা, 13টা থেকে 13টা। ক্লিয়ার? মানে লাস্টের জনের জন্য কোনো অপশন নাই, 13টা আছে তুমি 13টাই নাও, তোমার বাছাবাছি নাই। কমপ্লিট। তো এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে বের করেছি, তোমরা এটা বুঝবা, এটা আমার দেখানো দরকার নাই। ওই যে এনসিআর এর ফর্মুলা দিয়ে দ্বিতীয় লাইন লিখেছি। শেষ পর্যন্ত দেখো কাটাকাটি করে আমরা এরকম একটা ফলাফল পাচ্ছি, 52 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল। এটিকে আমরা লিখতে পারি দেখো 52 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটাকে তুমি কিভাবে কম্পেয়ার করবা অঙ্কের সাথে? তোমার মোট জিনিস আছে 52টা, তুমি মনে করো 4 জনের মধ্যে ভাগ করবা, যত জনের মধ্যে ভাগ করবা পাওয়ার তত দিবা। তাহলে 4 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে কত করে, 13টা করে। 13 ফ্যাক্টোরিয়াল ভিতরে লিখবা। বুঝেছো? ঠিক আছে, মনে করো তাহলে তোমার কাছে, তো প্রত্যেকের পাওয়ার হ্যাঁ হ্যাঁ যতগুলো পাবে সেটা কি ফিক্স থাকবে না? হ্যাঁ, এটা তো বলেই দিবে। মনে করো তোমাকে বললো যে 16টা বস্তু আছে তোমার কাছে, অবজেক্ট। তুমি 16টা অবজেক্ট মনে করো বললো তুমি 8 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে পাবে কত করে, 2টা করে। ঠিক আছে, তাহলে ভিতরে হবে 2 ফ্যাক্টোরিয়াল, তোমার মোট আছে 16টা অবজেক্ট, উপর হবে 16 ফ্যাক্টোরিয়াল, ভিতরে হবে 2 ফ্যাক্টোরিয়াল। তুমি কয়জনকে ভাগ করে দিবা, 8 জনকে, পাওয়ার হবে 8। বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। তাহলে এই কথাটাই দেখো এখানে লিখেছি, এই যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, মানে এতগুলো জিনিস আছে আমার কাছে। তাহলে এখান থেকে দেখো পি কিউ আর এস সংখ্যক জিনিস নিয়ে 4 ভাগে ভাগ করব, তাহলে কি হবে দেখো, নিজে লিখছিলাম 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এখানে কি আসবে, যদি আবার ভিন্ন ভিন্ন হয়, পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এস ফ্যাক্টোরিয়াল, তাই না? আর যদি তোমার সবগুলো সেম হয়ে যায়, পি কিউ আর এস সবগুলোর মান যদি এক হয়ে যায়, মনে করো সবগুলোই 13, তাহলে 13 টু দি পাওয়ার 4 হবে। এইটাই, এই যে পরে নিচে লিখে দিছি দেখো, এই যে নিচে এটা লিখে দিছি, যদি মিলে যায় কখনো তাহলে পাওয়ার 4 হয়ে যায়। এই বড় সব পুনরাবৃত্তিক সমাবেশ, এটা আসে, এই যে ভোট টোট দাও না, আমরা ভোট দিয়েছি এরকমের কাজটা।
এইটাই লাস্ট টপিক। দেখি দাঁড়াও, আর নাই মনে হয় এখানে। এরপরে উদাহরণে চলে যাবো আমরা এটার পরে। আর কোনো ইয়া নাই, এই যে শেষ উদাহরণমালা, থিওরি শেষ, লাস্ট থিওরি। একটু ধৈর্য নিয়ে বোঝো, কাজে লাগবে। তোমরা কি বাসায় দেখো বিনা সমাবেশের অঙ্কগুলো? সাথে সাথে দেখো কিন্তু, ফোনে তো তাই দেখা হয় না। এগুলো তুমি দেখো, না দেখলে কি হবে, তুমি সাথে সাথে দেখলে মাথায় সেট হয়ে যাবে থিওরি গুলো ওয়ান বাই ওয়ান। তাহলে বিন্যাস সমাবেশ, আমি তোমাদের মতো থাকতে যে কি সমস্যা হইতো আমার, আমি মনে হয় ঠিক মতো কোনো বিন্যাস সমাবেশের অঙ্ক করতে পারতাম না, ধরতেই পারতাম না কোনটা সমাবেশ কোনটা বিন্যাস হবে। কেস তো অনেকগুলো, একটা একটা করে শিখবো। দেখো, লক্ষ্য করো, ধরা যাক 3টি আংটি আছে তোমার কাছে, 5টি আঙ্গুলে পরানোর উপায় সংখ্যা বের করতে হবে। 3টি আংটি আমরা 5টি আঙ্গুলে পড়তে চাই। তাহলে 3টি আংটি এবং 5টি আঙ্গুলকে আমরা নাম দিলাম রিং 1, রিং 2, রিং 3টি আংটি, আর 5টি আঙ্গুল হচ্ছে ফিঙ্গার 1 2 3 4 5। ক্লিয়ার? লক্ষ্য করো, এখন প্রতিটি আংটি 5টি আঙ্গুলের যে কোনো একটিতে পরানো যেতে পারে, তাই না? ধরো রিং 1, এই রিং 1 তুমি ফিঙ্গার 1, ফিঙ্গার 2, ফিঙ্গার 3 4 5 যে কোনোটায় পরাতে পারো মনে করো। অর্থাৎ প্রতিটি আংটির জন্য অপশন কয়টা? 5টা। রিং 1 ভাবতে পারে যে না আমি ফিঙ্গার 1 এ যাব, না আমি ফিঙ্গার 2 তে যাব, ফিঙ্গার 3 4 5। তাহলে রিং 1 এর জন্য অপশন কয়টা? 5টা। একইভাবে রিং 2 এর জন্য অপশন 5টা, রিং 3 এর জন্য অপশন 5টা। দেখো আমি লিখে দিয়েছি এখানে। এই যে R1 R2 R3, রিং 1 কোথায় কোথায় যেতে পারবে? ফিঙ্গার 1 2 3 4 5 এ যেতে পারবে। একই কথা, কমপ্লিট আংটির অপশন। এরপরে আসো আমরা দেখি আঙ্গুলের অপশন কি কি। তাহলে একটি আঙ্গুল, মনে করো তুমি ফিঙ্গার 1, প্রথম আঙ্গুল মনে করো, ধরো কানি আঙ্গুল, এটার কথাই ভাবো। তোমার এখানে কি তুমি 3টা আংটি পড়তে পারবে না একসাথে? তাহলে দেখো কি কথা, ফিঙ্গার 1 এর জন্য তোমার অপশন আছে 3টা। সে রিং 1 কেও নিতে পারে, রিং 2 কেও নিতে পারে, রিং 3 কেও নিতে পারে। বুঝতে পারলাম? একইভাবে F2 F3 F5। 4 2টা কি বুঝেছো? দেখো তো, টাকা দেখো 4 2টা বুঝেছো কিনা। জি স্যার। তাহলে এই চার্টের অনুসারে পরের অংশটুকু দেখো। এক মিনিট দাঁড়াও দাঁড়াও। এখন এই তথ্যটুকু একটু লক্ষ্য করো। দেখো, তাহলে প্রথম টেবিলে দেখো, প্রথম টেবিলে মোট সমাবেশ কত হবে লক্ষ্য করো। দেখো, তাহলে তোমার রিং 1 এর জন্য অপশন 5টা, রিং 2 এর জন্য অপশন 5টা, রিং 3 এর জন্য অপশন 5টা, মোট অপশন কয়টা হবে? 5 কিউব। মোট অপশন রিং এর জন্য চিন্তা করলে 5 কিউব। আর যদি দ্বিতীয় টেবিলে আমি চিন্তা করি, F1 এর জন্য 3টা, F2 এর জন্য 3টা, 3 ইনটু 3 ইনটু, এবার 3 গুণ হবে 5 বার, বুঝছো? 3 টু দি পাওয়ার 5 কমপ্লিট। এখন প্রশ্ন হলো আমার উত্তর কি 5 কিউব হবে না 3 টু দি পাওয়ার 5 হবে? আমি কি আংটির অপশন চিন্তা করে আমি আঙ্গুলে পড়বো, না আঙ্গুলে কয়টা আংটি পরা যায় সেটা চিন্তা করব? বোঝো, এখানে হলো মূল কেস। লক্ষ্য করো এবার, এখন দ্বিতীয় টেবিলের এই যে 3 টু দি পাওয়ার 5 অপশন, দ্বিতীয় টেবিলের মানে আঙ্গুলের যে অপশন 3 টু দি পাওয়ার 5, এইখানে মনে করো সমাবেশের একটা সমাবেশ এমন হইতে পারে, এখানে তো তোমার 3 টু দি পাওয়ার 5 অপশন আছে, একটা অপশন এমন হতে পারে T11 T12 T13 T14 T15। মানে কি লিখে দিছি দেখো, T11 দ্বারা দ্বিতীয় টেবিলের প্রথম সারি ও প্রথম কলাম বুঝাইছি, T12 দ্বারা প্রথম সারি দ্বিতীয় কলাম বুঝাইছি। ঠিক আছে? তাহলে এমন একটা অপশন হতে পারে না রাখা। দেখো আমি এইটা করলাম, F1 এ নিলাম মনে করো এই আর মানে 11 R1 রিং 1 কে নিলাম প্রথম আঙ্গুলে। আমি দ্বিতীয় আঙ্গুলে কি হতে পারে দেখো, R2 কে নিলাম, হতে পারে? বলো তো, হতে পারে না? ফিঙ্গার 1 এ নিলাম R1, এই জন্য লিখছি দেখো T11, এই যে T11, এটা বোঝাইলাম 1 নম্বর সারি 1 নম্বর কলাম। আবার দ্বিতীয় আঙ্গুলে ফিঙ্গার 2 তে আমি নিতে পারি 2 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে 1 নম্বর সারি R1 নিতে পারি, 1 3 R1 নিতে পারি, R1 নিতে পারি, R1 নিতে পারি। তার মানে ঘটনা কি করছে চিন্তা করো তো,
আমি কিন্তু একটা অপশন এমন ফিঙ্গার 1 এ রিং 1 আসছে, ফিঙ্গার 2 তেও রিং 1 আসছে, ফিঙ্গার 3 তেও রিং 1 আসছে, ফিঙ্গার 4 এও রিং 1, ফিঙ্গার 5 এও রিং 1, এরকম কিন্তু একটা অপশন চলে আসতেছে 3 টু দি পাওয়ার 5 এর মধ্যে, তাই না? কিন্তু এটা কি সম্ভব বলো তো? কথাটা মনে ক্লিয়ার হয়নি, আমি একটু ক্লিয়ার করি। তোমার যে 3 টু দি পাওয়ার 5 অপশন আছে, 3 টু দি পাওয়ার 5 এর মান কত? তোমার দেখো 3 কিউব হলো 27, অনেক একটা বড় একটা মান আসবে, তাই না? এই যে 3 টু দি পাওয়ার 5 তুমি পাচ্ছ, এর মধ্যে একটা অপশন কিন্তু এমন, কি কি অপশন? R1 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 R1, এটা একটা অপশন। আবার এমন হইতে পারে R1 R2 R2 R1 R3, আবার একটা অপশন হইতে পারে R3 R2 R1 R2 R3, তাই না? এইভাবে 3 টু দি পাওয়ার 5 অপশন আছে আমাদের কাছে, বুঝেছো? তার মানে এর মধ্যে একটা অপশন তো এমন হবে যে R1 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 R1, মানে 5টা আঙ্গুলে আমি রিং 1 পড়েছি, এমন একটা অপশন কিন্তু চলে আসতেছে। তুমি কি এটা সম্ভব? একটা আংটি তুমি একসাথে 5 আঙ্গুলে পড়তে পারবা? স্যার। তার মানে এই যে 3 টু দি পাওয়ার 5 এর মধ্যে কিছু কিছু অবাস্তব কেস আছে, এই কেসগুলো বাস্তব না, কিন্তু কিছু কেস সম্ভব, কিছু কেস সম্ভব, কিছু কিছু কেস, ঠিক আছে? তারপরও ম্যাক্সিমাম কেস অবাস্তব হয়ে যাবে। সুতরাং আমাদের এই যে 3 টু দি পাওয়ার 5 অপশন আমরা পেয়েছি, এটা বাদ দেওয়া লাগবে, এই অপশনটা আমরা নিতে পারবো না, কারণ এখানে অবাস্তব কিছু কেস চলে আসে। দেখো আমরা তাই লিখেছি, পরে দেখো লিখেছি। সুতরাং দ্বিতীয় টেবিলের সমাবেশগুলো বর্জনীয়, এগুলো নিতে পারছি না আমরা, তাই আমাদের প্রথম টেবিলের সমাবেশ গ্রহণ করতে হবে। অতএব 3টি আংটি 5টি আঙ্গুলের পরানোর সম্ভাব্য উপায় 5 কিউব। কিন্তু মনে রাখবা কিভাবে? দুইটা জিনিস এখানে, 5টি আঙ্গুল 3টি আংটি। দেখো 5 কিউব নয়তো 3 টু দি পাওয়ার 5, দুইটার একটা উত্তর হবে। তুমি মনে রাখবা যে একাধিক জিনিস গ্রহণ করতে পারে, যে একাধিক জিনিস গ্রহণ করতে পারে তাকে তুমি নিচে রাখবা। যেমন ধরো একটা আংটি একই সাথে একাধিক আঙ্গুলে কিন্তু যেতে পারে না, পারে? কিন্তু একটা আঙ্গুল একই সাথে একাধিক আংটিকে গ্রহণ করতে পারে। বোঝাতে পারছি? একটা আংটি একই সাথে দুইটা আঙ্গুলে যেতে পারবে না, কিন্তু একটা আঙ্গুল একই সাথে একাধিক আংটিকে গ্রহণ করতে পারবে। এইখানে লিখছি মনে রাখার কৌশল, যার পক্ষে একই সময়ে একাধিক জিনিস ধারণ করা বা বাছাই করা সম্ভব সেটিকে তুমি ভিত্তি রাখবা, নিচে রাখবা, এবং ধারণকৃত জিনিসের সংখ্যাকে কয়টা জিনিস নিল সর্বোচ্চ নিতে পারে তাকে ঘাত হিসেবে লিখবা, ঠিক আছে? যেমন আমাদের এখানে আঙ্গুলের ক্ষমতা আছে, আঙ্গুল কি করতে পারে? তোমার একাধিক আংটি নিতে পারে, সে সর্বোচ্চ 3টি আংটি নিতে পারবে। তাহলে 5 হবে নিচে, আঙ্গুলের সংখ্যা নিচে, আংটির সংখ্যা উপরে, মনে থাকবে? এটা ছিল প্রথম টেবিলের অপশন, 5 ইন্টু 5 ইন্টু 5। ক্লিয়ার? অ্যান্সার হয়ে গেছে। এবার মনে করো একটা উদাহরণ দিয়েছি এখানে, 3 জন প্রার্থীকে 10 জন ভোটার, 3 জন ক্যান্ডিডেট আছে, মেম্বার তুমি সিলেক্ট করবা, 10 জন ভোটার আছে, তুমি কয়ভাবে ভোট দিতে পারবা? চিন্তা করো, এখানে কে একাধিক দিতে পারে? তুমি কি চাইলে একাধিক ভোট দিতে পারবা হয়ে, ভোটার হয়ে? না পারবা স্যার। না। কিন্তু একটা ভোটার কিন্তু একই সাথে সবার ভোট নিতে পারবো। যে একজন প্রার্থী চাইলে 10 জনের ভোটই পাইতে পারে, 5 জনেরও পাইতে পারে, তাই না? তাহলে এখানে কে একাধিক জিনিস গ্রহণ করতে পারছে? ভোটার। হ্যাঁ শোনো রাখা, তাহলে এখানে ভোটার প্রার্থীর সংখ্যা একাধিক জিনিস গ্রহণ করবে, তাহলে প্রার্থীর সংখ্যাটাকে ভিত্তি ধরবা। প্রার্থী হলো 3 জন, 3 লিখবা নিচে, ভোটার হলো 10 জন, 10 দিব উপরে। বুঝেছো? কমপ্লিট। এবার তুমি যদি উদাহরণগুলি দেখো, তোমার থিওরি সব শেষ হয়ে গেছে, উদাহরণগুলো দেখলে তুমি সবগুলি বুঝবা ওয়ান বাই ওয়ান, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। অধ্যায়ের অঙ্ক তুমি নিজেই করতে পারবা, যেই যতটুকু তুমি জানো তুমি এবার অধ্যায়ের অঙ্ক ধরলে নিজেই অঙ্কগুলি করতে পারবা। দেখো এখানে কিছু উদাহরণ আছে, তুমি একটু দেখে নিও পরে, ঠিক আছে? কিছু এক্সাম্পল দিয়েছি, এগুলো একটু দেখে নিও পরে, এক্সাম্পলগুলো নিজেরা দেখবা, দেখার পরে যেটা পারবা না সেইটা আমাকে বলবা। আর বিশেষ করে উদাহরণ 4, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবা। আমার মনে হয় এটা নাও বুঝতে পারো, চেষ্টা করো, এটা আমি পরের ক্লাসে বোঝাবো যদি সমস্যা থাকে। উদাহরণ 4 এটা প্রায়ই আসে, ইঞ্জিনিয়ারিং, প্রফেসর, এগুলো প্রায়ই আসে।
এটা নিয়ে আমি একটু আলোচনা করব। এটা পরীক্ষায় আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। এটা আমাকেও একটা কলেজের ভাইভা দিতে গেছিলাম, ওখানে এটা ধরছিল এখানে। এটা প্রায় জিজ্ঞেস করে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমরা রবিবার আসতে আসতে নিজেদের মধ্যে এই জিনিসগুলো একটু ডিসকাস করে ফেলবা, দেখে ফেলবা নিজেরা এই উদাহরণ সহ। আর বইয়ের কিছু অঙ্ক এবার তুমি টাচ করলে বুঝতে পারবা, ঠিক আছে? আর সম্ভব হলে একটা প্রিন্ট দিয়ে ফেলো। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের তোমাদের যে সমস্যাগুলো পাবে সেগুলো আমরা সমাধান করব।